হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ারন। এখানে প্রথমে রয়েছে দেখো, ভোর কমিটি কখন এস্টাবলিশড হয়েছিল বা কবে এটা রিপোর্ট পেশ করেছিল এবং নাম কী ছিল। ভোর কমিটি এস্টাবলিশড হয়েছিল 1943-তে এবং এর যে রিকমেন্ডেশন পেশ করেছিল 1946-এ। এবং ভোর কমিটির যে অ্যানাদার নাম হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। এরপর রয়েছে দেখো মুদালিয়ার কমিটি। মুদালিয়ার কমিটি এস্টাবলিশ হয়েছিল বা সেট আপ হয়েছিল 1959 এবং এর যে রিকমেন্ডেশন সেটি রিকমেন্ড করেছিল 1962-তে। মুদালিয়ার কমিটির অপর নাম ছিল হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। তারপর রয়েছে চাড্ডা কমিটি, 1963-তে অ্যাপয়েন্টেড হয়েছিল। মুখার্জি কমিটি 1965-তে অ্যাপয়েন্টেড হয়েছিল এবং 1966-তে রিকমেন্ডেশন পেশ করেছিল। এরপর জঙ্গলবালা 1967 এবং এর অপর নাম ছিল কমিটি অন ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিস। এখানে বিভিন্ন যে কমিটিগুলো এগুলো রয়েছে এবং পরপর যে সাল ওয়াইজ সাজানো থাকে সেই সাল ওয়াইজ সাজানো রয়েছে, তোমরা এটি ভালোভাবে দেখে নিতে পারো। কোর্তা সিং কমিটি 1972-তে সেট আপ হয়েছিল, 1973-তে রিপোর্ট পেশ করেছিল। কোর্তা সিং কমিটির অপর নাম ছিল কমিটি অন মাল্টিপারপাস ওয়ার্কার্স আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। এছাড়াও কোশ্চেন আসতে পারে এখান থেকে যে মাল্টিপারপাস ওয়ার্কার কোন কমিটির সাথে যুক্ত, তখন অ্যান্সার আসবে কোর্তা সিং কমিটি। শ্রীবাস্তব কমিটি 1974-এ এস্টাবলিশড হয়েছিল এবং 1975-এ রিকমেন্ডেশন পেশ করেছিল। শ্রীবাস্তব কমিটির অপর নাম গ্রুপ অন মেডিকেল এডুকেশন অ্যান্ড সাপোর্ট ম্যান পাওয়ার। রুরাল হেলথ স্কিম এটি প্রথম চালু হয়েছিল 1977। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ প্ল্যানিং কমিশন অন 1950। নীতি আয়োগ 2015 সালে এস্টাবলিশড হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে নীতি আয়োগ এস্টাবলিশড হয়েছিল এবং নীতি আয়োগ এই যে পুরো নাম নিউ ইনিশিয়েটিভ টু ট্রান্সফর্ম ইন্ডিয়া। এখানে 380A এবং 375 এই দুটো কপারটি রয়েছে এবং এই দুটো কপারটির যে ডিফারেন্স সেটি এখানে উল্লেখ করা হয়েছে। 380A T7 মানে টি আকৃতির এবং 375 ইউ আকৃতির। 380A 10 ইয়ার্স ভ্যালিডিটি থাকে, 375 5 ইয়ার্স ভ্যালিডিটি থাকে। যেহেতু T7 তার মানে এর একটি ভার্টিক্যাল লাইন রয়েছে এবং একটি লংজিটিউডিনাল লাইন রয়েছে। এই ভার্টিক্যাল এবং লংজিটিউডিনাল লাইন 380-এর ক্ষেত্রে দুটোতেই কিন্তু কপার জড়ানো থাকে এবং 375-এর ক্ষেত্রে শুধুমাত্র যে লম্বা দাড়ি সেখানে কপার জড়ানো থাকে। এখানে দেখো ছবিটি দেখলে কিছুটা বুঝতে পারবে, এটি হচ্ছে 375, কিছুটা ইনভার্টেড ইউ বা উল্টানো ইউ এর মতো এবং একটি মাঝখানে দাঁড়ি রয়েছে, এই মাঝখানে দাঁড়িটিতে কপার লাগানো থাকে। কিন্তু যেটি 380A এটি টি এর মতো দেখতে, দেখো টি এর মতো দেখতে এবং এর একটি ভার্টিক্যাল লাইন এবং একটি লংজিটিউডিনাল লাইন রয়েছে, দুটোতেই কিন্তু কপার জড়ানো থাকে। এছাড়াও কালারটা কিন্তু এখানে মেন কোশ্চেন আসতে পারে দুটো, একটা হচ্ছে কত বছর দেওয়া হয় এবং কোন কালার। 380 এর কালার হোয়াইট এবং 375-এর কালার গ্রিন। হু কবে এস্টাবলিশড হয়েছিল এবং এর সদর দপ্তর কোথায়। বিভিন্ন এছাড়াও হু, ইউনেস্কো, ইউনিসেফ এগুলো সবই ইম্পর্টেন্ট। হু এস্টাবলিশ হয়েছিল 1948, এর সদর দপ্তর জেনেভা। ইউনেস্কো এস্টাবলিশ হয়েছিল 1945, এর যে সদর দপ্তর সেটি প্যারিসে অবস্থিত। ইউনিসেফ 1946, এর সদর দপ্তর নিউ ইয়র্ক। তোমরা যদি মনে রাখো প্রথমে ইউনেস্কো 1945, তারপর ইউনিসেফ, তারপর হু, পরপর মনে রাখতে পারবে। ICDS প্রোগ্রাম প্রথম চালু হয়েছিল 1975 এবং প্রথম পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম শুরু হয়েছিল 1995। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটি প্রথম শুরু হয়েছিল 1974। ওয়ার্ল্ড হেলথ ডে কবে, আমরা আগেই কোশ্চেনে আলোচনা করেছিলাম। ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7 এপ্রিল প্রতি বছর এবং 2022-এর থিম ছিল আওয়ার প্ল্যানেট আওয়ার হেলথ। নার্সেস ডে পালন করা হয় 12 মে। 2022-এর থিম ছিল নার্সেস এ ভয়েস টু লিড, ইনভেস্ট ইন নার্সিং অ্যান্ড রেসপেক্ট টু সিকিউর গ্লোবাল হেলথ। মেন্টাল হেলথ ডে পালন করা হয় 10 অক্টোবর। 2022-এর মেন্টাল হেলথের থিম ছিল মেকিং মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং ফর অল এ গ্লোবাল প্রায়োরিটি। ব্রেস্ট ফিডিং উইক পালন করা হয় ফার্স্ট উইক অফ আগস্ট। এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর। 2022-এর থিম ছিল ইকুয়ালাইজড, শুধুমাত্র একটুকুই নাম ছিল ইকুয়ালাইজ। ওয়ার্ল্ড টিবি ডে 24 মার্চ। ওয়ার্ল্ড পোলিও ডে 24 অক্টোবর। মিড ডে মিল প্রথম চালু হয়েছিল বা মিড ডে মিল প্রোগ্রাম প্রথম এস্টাবলিশ হয়েছিল 1995। নির্মল ভারত অভিযান 2012। স্বচ্ছ ভারত অভিযান 2014। আয়ুষ 2014। মিশন ইন্দ্রধনুষ এটিও 2014। মিশন ইন্দ্রধনুষের টার্গেট ছিল 90%,
চাইল্ডকে ইমিউনাইজড করা এবং 2020 মধ্যে সমস্ত চিলড্রেনকে ইমিউনাইজেশন প্রোভাইড করা। পোলিও ফ্রি ইন্ডিয়া এটি ডিক্লেয়ার করা হয়েছিল 2014 সালের 27 মার্চ। এরপর দেখো RCH প্রোগ্রাম। RCH প্রোগ্রাম অর্থাৎ রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। এখানে এই RCH প্রোগ্রামের আন্ডারে কাকে কাকে সার্ভিস প্রোভাইড করা হয়? রিপ্রোডাক্টিভ অর্থাৎ অ্যাডোলেসেন্ট হেলথ বা প্রেগনেন্ট মাদার এদেরকে সার্ভিস প্রোভাইড করা হয় এবং এর সাথে সাথে চাইল্ডদেরকেও সার্ভিস প্রোভাইড করা হয়। RCH প্রথম এস্টাবলিশ হয়েছিল 1997 এবং RCH-এর দুটো পার্ট রয়েছে বা দুটো ফেজ রয়েছে, RCH ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এর ডিউরেশন 1997 থেকে 1998 পর্যন্ত এবং RCH-এর ফেজ 2 2005 থেকে 2012। আর MNCH প্লাসে এখান থেকে কী কোশ্চেন আসতে পারে? এখান থেকে আসতে পারে যে এখানে কী কী সার্ভিস প্রোভাইড করা হয়। প্রতিটা যে টার্ম রয়েছে RMNCH প্লাসে এখান থেকে বুঝতে পারবো কাদেরকে সার্ভিস প্রোভাইড করা হয়। আর ফর রিপ্রোডাক্টিভ, M ফর ম্যাটার্নাল, N ফর নিউবর্ন, C ফর চাইল্ড হেলথ এবং A ফর অ্যাডোলেসেন্ট। এই যে বিভিন্ন গ্রুপ রয়েছে এদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে। এখানে কিছু ভিটামিনের নাম দেওয়া রয়েছে, তাদের আদার্স নাম এবং ডেফিসিয়েন্সির ফলে কী ডিজিজ হয় সেটি এখানে দেওয়া রয়েছে। ভিটামিন A এর অপর নাম রেটিনল এবং এর অভাবের জন্য নাইট ব্লাইন্ডনেস, জেরোফথ্যালমিয়া, বাইটর স্পট, কেরাটোম্যালাসিয়া এই যে ডিজিজগুলো এগুলো লক্ষ্য করা যায়। ভিটামিন A এর আদার্স নাম রেটিনল। ভিটামিন D আমরা সবাই জানি এর অভাবে রিকেটসিয়া রোগ হয় এবং ভিটামিন D এর যে দুটো পার্ট বা দুটো পোর্শন D2 এবং D3 এদের আদার্স নাম, D2কে বলা হয় ক্যালসিফেরল এবং D3কে বলা হয় কলিক্যালসিফেরল। ভিটামিন E এর অপর নাম টোকোফেরল। ভিটামিন E এর অপর নাম টোকোফেরল। এর বা এর ডেফিসিয়েন্সির জন্য প্রিম্যাচুরিটি বা হিমোলাইটিক অ্যানিমিয়া এটি হয়ে থাকে। ভিটামিন E। ভিটামিন K যেটাকে বাচ্চার জন্মদিন বা যখন জন্ম হলো সেদিন প্রোভাইড করা হয়। ভিটাকে এটি দেওয়া হয় বাচ্চার ডান পায়ে যাতে ভিটামিন K ডেফিসিয়েন্সি ব্লিডিং না হয়, কারণ এমনিতে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার সাথে বেশি ভিটামিন K থাকে না এবং বাচ্চা যখন মায়ের ব্রেস্ট ফিডিং করে মায়ের ব্রেস্টে বা ব্রেস্ট মিল্কে কিন্তু ভিটামিন K বেশি থাকে না, সেই জন্য অ্যাডিশনাল বা সাপোর্টিভ ভিটামিন K প্রোভাইড করা হয় টু প্রিভেন্ট ভিটামিন K ডেফিসিয়েন্সি ব্লিডিং। B1 এর অপর নাম থিয়ামিন এবং এর অভাবে বেরি রোগ হয়। B2 রাইবোফ্লেভিন, এর অভাবে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, চেইলোসিস, গ্লোসাইটিস এই ধরনের মাউথ রিলেটেড যে ইনফ্লামেশনগুলো হয় সেগুলো B2 এর অভাবের জন্য। এরপর রয়েছে B6 আদার্স নেম পাইরিডক্সিন এবং এর ডেফিসিয়েন্সির জন্য কনভালশন লক্ষ্য করা যায়। B12 এর অপর নাম সায়ানোকোবালামিন এবং এর অভাবের জন্য মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া লক্ষ্য করা যায় B12 এর অভাবে। ফলিক অ্যাসিড এর অপর নাম ফ্লোরসফোলাসিন, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া বা নিউরাল টিউব ডিফেক্ট। এই নিউরাল টিউব ডিফেক্ট এই টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিউরাল টিউব ডিফেক্ট কোন ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয় এটি কোশ্চেন কমনলি আসে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য নিউরাল টিউব ডিফেক্ট হয়ে থাকে। ভিটামিন সি অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে স্কারি বা দাঁতের যে মাড়ি সেখানকার ব্লিডিং হয় বা সেখানকার কিছু সোলেন বা ইনফ্লামেশন এগুলি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। এরপর দেখো এখানে কিছু ভ্যাকসিনের নাম বলা হয়েছে এবং এই ভ্যাকসিনগুলো যে শিডিউল টাইম সেই শিডিউল টাইমে যদি না নেওয়া হয় কতদিন পর্যন্ত নেওয়া যেতে পারে? যেই সবথেকে বেশি সময় পর্যন্ত নেওয়া যেতে পারে বা জাপানি এনসেফ্যালাইটিস আপ টু 15 বছর পর্যন্ত যেই নেওয়া যেতে পারে। ডিপিডি 7 বছর পর্যন্ত। ওপিভি যদি জন্মের সময় না দেওয়া হয় যেটা 0 ডোজ সেটা কিন্তু 15 দিনের মধ্যে অবশ্যই নিতে হবে। হেপাটাইটিস বি 24 ঘন্টার মধ্যে নিতে হবে, জন্মের সময় না নিলেও অবশ্যই 24 ঘন্টার মধ্যে দিতে হবে হেপাটাইটিস বি। ওপিভি 5 ইয়ার্সের মধ্যে দিতে হবে ওপিভি। বিসিজি 15 দিনের মধ্যে যদি দেওয়া হয় তাহলে 0.05 ml দেওয়া হয় যদি 15 দিনের মধ্যে বিসিজি দেওয়া হয় ইন্টারডার্মালি, এবং যদি 1 মান্থ পর হয় বা বাচ্চার বয়স যদি 1 মাস হয়ে যায় তখন 0.1 ml দেওয়া হয়। পিসিভি, রোটাভাইরাস, আইপিভি, পেন্টাভ্যালেন্ট এগুলি যে শিডিউল টাইম যেমন 6 উইক, 10 উইক, 14 উইকস এই সময় যদি না নেওয়া হয় তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে।